ইজি হলো ব্যাপারটা মনে হয়। আমরা এখানে সর্বোচ্চ মান নিছি, মানে সি মান বের করার সময় সর্বোচ্চ ভ্যালুটা কেন নিছি, অন্য কিছু নিছি? আচ্ছা, আমাদের ওই মানটা জানা আছে, সর্বোচ্চ বিন্দুতে ওয়াই এর মান এ এবং সর্বোচ্চ বিন্দুতে ডিওয়াই বাই ডিটির মান 0, এইটার মান এবং ওয়াই এর মান দুইটাই আমাদের জানা আছে। মানে চলক দুইটার এমন মান চিন্তা করতে হবে যেই জায়গার মানটা তুমি জানো, ওই জন্য এটাকে লিমিটিং ফ্যাক্টর বা লিমিটিং ভ্যালু বলে, বুঝতেছো? এখানে সর্বোচ্চ মানে সর্বোচ্চ সরণ। সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণকে আমরা কি বলি? বিস্তার। তাহলে সর্বোচ্চ সরণ যেখানে, সেই বিস্তারের ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? 0 পাবো, কারণ যে কোনো কিছুর সর্বোচ্চ মানকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 0 আসে। আচ্ছা, এবার একটু শেষ করি আমরা। তাহলে এই পাশে কি হচ্ছে? এই পাশে ইন্টিগ্রেশনটা খুবই সিম্পল, ওমেগা তো কনস্ট্যান্ট, ডিটিকে ইন্টিগ্রেশন করলে টি হয়, ডিটিকে ইন্টিগ্রেশন করলে টি হয়, কিন্তু এখানেও তো একটা অজানা ধ্রুবক থেকে যাবে, কনস্ট্যান্ট একটা থাকে না, ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? কনস্ট্যান্ট, যেখানে যেহেতু আমাদের এখানে কি নাই, লিমিট নাই, তাহলে সেই কনস্ট্যান্টটাকে কোনো কোনো বইতে দেয় আলফা, কোনো কোনো বইতে দেয় ডেল্টা, আমি আলফা দিতে পছন্দ করি, সো আলফা দিলাম, এটা আমার ইচ্ছা স্বাধীন বিষয়, আমি আমার কনস্ট্যান্ট আমার নামেও দিতে পারি। এইবার দেখো, এইবার এইখান থেকে কি আসতেছে দেখো, এই সাইন ইনভার্স ওই পাশে নিয়ে গেলে কি হবে? তাহলে আমরা কি পেলাম? সাইন ইনভার্স ওয়াই বাই এ ইন্টিগ্রেশন করে পেলাম ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে কিনা? ওমেগা টি প্লাস আলফা, সরি, হ্যাঁ। তাহলে এই সাইনকে ওই পাশে নিয়ে গেলে ওয়াই বাই এ ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস আলফা, এবং এখান থেকেই আসে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। বুঝতে পারছো এটা কেন ওয়াই দিয়ে করাইছি? কারণ তরঙ্গের অধ্যায়ে এই সমীকরণটাকে ওয়াই দিয়ে করানো আছে, আর এই অধ্যায়ে এটাকে এক্স দিয়ে করছে, তো দুইটাই একই জিনিস দিয়ে করলে কি তখন তোমার ফিল হইলো যে এটা একই জিনিস। কারো কোনো জায়গায় প্রশ্ন থাকলে প্রশ্ন করো। কোন লাইনটা? এখান থেকে এটা? আচ্ছা, আমরা এই যে এখানে এই সাইডেরটা মুছে ফেলছি, আমরা একটু আগে দেখছি যে শুধু ওয়াইকে ইন্টিগ্রেশন করলে আমি যেটা পাবো সেটার থেকে আমি যদি এই শুধু ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটা না করে আমরা দেখতেছি যে এইটাকে আমরা কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে? ডিওয়াই বাই ডিটিকে ইন্টিগ্রেশন করলে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার আসে। তো এটা না করে আমরা এই জায়গায় কি করলাম? উভয় পক্ষে একটা কমন ফ্যাক্টর, সেটা হচ্ছে 2 ডিওয়াই বাই ডিটি দিয়ে গুণ করলাম, 2 ডিওয়াই বাই ডিটি। কারণ আমরা দেখতেছি যে 2y ডিওয়াই বাই ডিটি এটা হচ্ছে সরাসরি আসে কার? ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন, ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2y ডিওয়াই বাই ডিটি। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ওয়াই স্কোয়ার, বুঝছো? আবার এখানে দেখলাম 2 ডিওয়াই বাই ডিটি দিয়ে কেন গুণ করলাম? কারণ এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার পাবো, কারণ আমরা জানি ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে। এখন উদ্দেশ্যটা কি ছিল? কেন আমি এই জায়গায় গেলাম? কেন এই সরাসরি এই লাইনকে ইন্টিগ্রেশন করলাম না? আমার কথা বুঝতেছো? কারণ আমি চাচ্ছি, আমার আলটিমেট গোল হচ্ছে ওয়াই এর মান বের করা। এখানে আমরা বলছি কি, এটা আসলে কি সমাধান, এটা কি সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান। তোমাকে যদি বীজগণিতে সমাধান করতে বলতো একটা সমীকরণকে, তুমি কিসের মান বের করতে? সেখান থেকে চলকের মান। আমার কথা বুঝতেছো? তাহলে চলকের মান যদি আমার বের করতে হয়, তাহলে আমি কি ডিওয়াই বাই ডিটির মান বের করতে চাই নাকি ওয়াই এর মান বের করতে চাই? তাহলে এমন কৌশল নিতে হবে যেখান থেকে ওয়াই চলে আসে। আমার কথা বুঝছো? এখানে এইটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু ওয়াই আসতো না, শুধু ওয়াইকে ইন্টিগ্রেশন করলে কি আসতো? টি এর সাপেক্ষে, ওটা আরও ঝামেলাযুক্ত জিনিস হইতো। কিন্তু এখান থেকে এমনভাবে আমরা ইন্টিগ্রেশন করছি যাতে ওয়াইটা এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা যায়। আমার কথা বুঝছো? এই যে যেমন এখানে ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার হয়ে গেছে, বর্গমূল করে দিলেই এখানে কি চলে আসতেছে? ওয়াই চলে আসতেছে। আমার কথা বুঝছো? তার মানে আমার উদ্দেশ্য এখানে ওয়াই এর মান বের করা। এটা ইন্টিগ্রেশনাল ক্যালকুলাস বা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সমাধানের প্রসিডিউর। আর কোনো জায়গায় কারো সমস্যা আছে? আচ্ছা, এরপরে আমরা এই এখন থেকে সরল ছন্দিত গতির সমীকরণ বলা মানেই হচ্ছে এই সমীকরণ। এটা এখন তাহলে কিসের সমীকরণ? সরল ছন্দিত গতির সরণের সমীকরণ। এটাকে কি বলতে হবে? সরল
সন্ধিত গতির সরণের সমীকরণ। কথা কি বুঝতেছো? এখন যে কোনো টাইপের সরল ছন্দিত গতি হতে পারে, সেই সরল ছন্দিত গতি হলেই সেখানে তুমি সেটার ক্ষেত্রে এই সমীকরণকে ইউজ করতে পারবা। আমার কথা বুঝছো? তোমাদের একটা প্রশ্ন করা উচিত ছিল, সেই প্রশ্নটা কি আমি বলে দিই। সেটা হচ্ছে, আমরা এখানে পেন্ডুলাম নিয়ে শুরু করছিলাম, হঠাৎ করে পেন্ডুলামকে আমি এইভাবে বানাই দিলাম, এটা কেমন হইল? আমার কথা বুঝো নাই? আমি তরঙ্গ দেখাই দিলাম, তোমরা জিজ্ঞেস করলে না যে আপনি তো এতক্ষণ দেখাচ্ছিলেন পেন্ডুলাম, এখন হঠাৎ করে সেটা তরঙ্গ হলো কেন? পেন্ডুলামের সাথে এটার কি আছে? মিল পাওয়া যায়। কেন মিল পাওয়া যায় দেখো, পেন্ডুলামের সরণের সাথে যদি তুমি এইটার গ্রাফ আঁকো তাহলে এরকম গ্রাফ পাবা, পেন্ডুলামের পরিবর্তনের গ্রাফ আঁকলে এরকম গ্রাফ পাবা। এখন ঘটনাটা আমি একটু একটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই। এটা মুছে ফেললাম, এই পাশে মুছলে হবে। এই পাশের বোর্ড কি ওঠে দেখো তো। আচ্ছা, একটু আমি এই জিনিসটা তাহলে আমি একটু বুঝাবো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি উঠাও। কি ব্যাপার তোমার, এত ঘুম আসতেছে কেন? ত্বরণ হয়। সরণের দ্বিতীয় সেকেন্ড ডেরিভেটিভ কি? ত্বরণ। সরণের সেকেন্ড ডেরিভেটিভ ত্বরণ। এটা তো আমি ধরে নিচ্ছি যে তোমরা জানো, কারণ গতির অধ্যায়ে এই জিনিসগুলো আমরা পড়ছি, যদিও তাহলে তোমরা মানে গতির অধ্যায়, হ্যাঁ ফার্স্ট পেপারের গতির অধ্যায় এইটা। আচ্ছা, তোমাদের কলেজে এগুলো করাই নেই, এই গতির এই সমীকরণগুলো করাই নেই? আমাদেরকে নরমালি ইকুয়েশন করায় যে স্যার আসা সবগুলা পুরো লিখে দেয় যায়, আমরা উঠায় নিয়ে নাও। কেউ বুঝতে চাইলে বুঝে, আর না বুঝতে চাইলে কিছু বলে না। বুঝছি যাও। আর অনেক স্যার করায় না, ভালো মনের মানুষকে করায়। আচ্ছা, দ্রুত উঠাও। এখান থেকে অনেকগুলো জিনিস আজকে আমরা দেখব, এবং এই অধ্যায়টা আজকে শেষ করবো। এটা ছোট্ট একটা অধ্যায়। জিনিসগুলো কি বুঝছো? একেবারে সিম্পল ব্যাপার স্যাপার, সব একেবারে সিম্পল জিনিসগুলো এখানে করানো হয়েছে। এইবার দেখো, একটু খেয়াল করো, আমি এইটাকে একটু মিলাই দেই, তাহলে তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে। এই মার্কার দিয়ে একটা অসুবিধা হচ্ছে, লেখা ভালোই হয়, মুছতে গেলে সমস্যা, উঠতে চায় না। এবার দেখো, মনে করো একটা পেন্ডুলামের যেই গতি, সরণ যত বাড়ে ত্বরণ তত বাড়ে এবং বিপরীতমুখী হয়। তো সেইটা আর একটা স্প্রিংয়ের গতি, একটা স্প্রিং যদি চিন্তা করো, স্প্রিংয়ের সাথে যদি একটা ভর ঝুলাই দিয়ে এটাকে টান দাও, তাহলে এটার গতির সাথে কি সরল সন্ধিত গতির সম্পর্ক আছে কিনা? এটারও যত সরণ হয় তত ত্বরণ হয়। তাহলে স্প্রিংয়ের গতি আর পেন্ডুলামের গতি কি? সমতুল্য। আচ্ছা, এখন আমি একটা সিম্পল এক্সপেরিমেন্ট যদি আমরা করি, এদিকে খেয়াল করো তো, এটার সাথে এটাকে মিলাই দিই একটু, তাহলে সিম্পল এক্সপেরিমেন্ট মনে করো, থট এক্সপেরিমেন্ট করো তোমরা, যে এরকম একটা স্ট্রিং এর সাথে ঝুলাই, এইখানে আমি দেওয়ালের সাথে একটা স্ট্রিং ঝুলাই দিলাম, স্ট্রিংটা টান থাকলো, আমি এটাকে টান দিয়ে ছেড়ে দিলাম, স্ট্রিংয়ের কেমন দেখাবে বলো? স্ট্রিংটা হয়ে যাবে তখন তরঙ্গ। বোঝা যায়? তার মানে কি, এইটার তরঙ্গেরই একটা কি রেপ্লিকা কপি বা একটা জেরক্স কপি হচ্ছে এটা। একটা সুতা বা একটা স্ট্রিং, একটা টান একটা তার, এটাকে দিয়ে আমি কি করলাম? টান দিয়ে ছেড়ে দিলাম। এইটা কাঁপলে কি এটার চেহারা এরকম হবে কিনা? তাহলে এইটার যে সমীকরণ, এটারও সেই সমীকরণ। আমার কথা বুঝতেছো? কারণ আমাদের কথা হচ্ছে যেটার সরণ বেশি ঘটলে
ত্বরণ বাড়ে, সেটাই কি সরলছন্দিত গতি। এখানেও দেখা যায় যে যত বেশি সরণ ঘটে সেখানে তত ত্বরণ পাওয়া যায়, তার মানে এই দুটো একই জিনিস। আবার দেখো আমরা বলছি কি সবই পর্যাবৃত্ত গতি। এখন এই পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি কেন? দেখো এইরকম একটা তরঙ্গের এই অংশটা কি 180 ডিগ্রি, কৌণিক সরণ কত 180 ডিগ্রি, আর এই দিকের কৌণিক সরণ কত 180 ডিগ্রি। তাহলে আমরা এইটাকে এরকম একটা বৃত্তাকার গতি দিয়েও কি রেপ্লিকা করতে পারি কিনা? 180 180 কত 360। এইটাকে দিয়ে এটা বের করা যায় কিভাবে? দেখো আমরা যদি এরকম একটা গ্রাফ নেই, কথা বুঝতেছো? এর প্রত্যেকটা বিন্দুর এই যে সরণ না, এই যে এই সরণ, এইটা হচ্ছে সেই সরণ, এইটা এই জায়গার সরণ, এইটা এই সর্বোচ্চ বিন্দুটা হচ্ছে এইখানের সরণ, বুঝতেছো? আবার দেখো এই উল্টা দিকেরটা হচ্ছে এইটা, এই যে বোঝা যাচ্ছে? এই উল্টা দিকেরটা হচ্ছে এই দিকেরটা, তার মানে এখান থেকে এই পর্যন্ত যেতে যেই সরণ সেটা হচ্ছে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু হচ্ছে এইটুকু, বুঝতেছো? এর প্রত্যেকটা বিন্দুর সরণের উচ্চতা ক্যালকুলেশন করে যদি এটার সাথে গ্রাফ করো একই গ্রাফ আসে। আমার কথা বুঝাতে পারছি? বিস্তার সেম হয়। তাহলে আমার কথা কি সবাই বুঝছো কিনা? এটার থেকেও আমি এই সমীকরণটা আনতে পারি, একটু পরে আমি সেটা দেখাচ্ছি। তাহলে এইবার কি বুঝছো? তাহলে একই সূত্র আমি এই সব কয়টা গতির ক্ষেত্রে কি করতে পারি? অ্যাপ্লাই করতে পারি। সো এই সবগুলোর ক্ষেত্রে একই সূত্র অ্যাপ্লিকেবল কেন? এটাও কিন্তু একটা জটিল প্রশ্ন। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাকে সূত্র প্রমাণ করাইছে এটা দিয়ে, সেটা তরঙ্গের পর্যায়কালে ইউজ করতেছে, আবার স্প্রিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছে, আবার ওই কি বলে পেন্ডুলামের ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছে, বৃত্তাকার গতির ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছে। এটা হজবরল কাণ্ড মনে হবে তোমার কাছে। এবার কি বুঝছো কিনা যে এর প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত? এবার আমরা এই সমীকরণটাই আনবো, এত ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যাব না, খুব সিম্পল সিম্পল কৌশলে আমরা এটা আনবো। কিভাবে আনবো দেখো, আমরা এই গতিটাকেই কি বৃত্ত দিয়ে কি করা যায়? রেপ্লিকেট করা যায়, তাই তো? তাহলে আমরা বললাম যে এরকম কোনো একটা সময় একটা বস্তু এরকম ঘুরতে ঘুরতে এই অবস্থানে গেল, কোনো একটা বস্তু এদিক থেকে ঘুরতে ঘুরতে এই অবস্থানে গেল, তাহলে তার সরণ এইটাকে আমরা কি বলবো? ওয়াই, একটা ওয়াই, তাই তো? এখানে গেলে আরেকটা ওয়াই, তাই না? একটু আগে যেটা বুঝেলাম, তাহলে এটা তো ওয়াই, ক্লিয়ার তো তোমরা? ওয়াই না এটা একটা ওয়াই। আচ্ছা, যতটুকু সরণ ঘটলো, এই যে ঘুরতে ঘুরতে যতটুকু গেল, এটার নাম কি? এটার নামই হচ্ছে থিটা। কেন? কারণ আমরা জানি এন্টি ক্লকওয়াইজ কোনো কিছু ঘুরতে থাকলে সেটা কি পজিটিভ থিটা উৎপন্ন করে। তাহলে এই রেখাটা ধরো এইটা এরকম ছিল, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এখানে গেল, এর সরণ এই দিক থেকে সরণ হলো ওয়াই পরিমাণ, কোন কেন্দ্রের কোণ তৈরি করলো কতটুকু? থিটা পরিমাণ। এই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আজকে। মানে একবার করছি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে, এবার করবো একেবারে ত্রিকোণমিতি জ্যামিতি দিয়ে, তাহলে একেবারে ঝামেলা সব কমপ্লিট হয়ে যাবে। একটু আগে আমি বলছি এখান থেকে এই দূরত্বটা কি? তার বিস্তার। একটু আগে বলছি না যে ওই বৃত্তের ব্যাসার্ধই কি হিসাবে কাজ করবে? এখানে বিস্তার হিসাবে কাজ করবে। কথা বুঝতেছো? সর্বোচ্চ বিস্তার। এইবার আসো আমরা ইউজ করব কোনটা? এখানে কেন সাইন আসে সেটাও এখন অ্যান্সার পেয়ে যাবা। ত্রিকোণমিতিতে কি বলে? থিটা আমি জানি হচ্ছে অতিভুজ আর থিটা লাগবে আমার লম্ব। তোমাদের এটা আমি অনেকবার বলছি যে লম্ব ইকুয়াল টু অতিভুজ সাইন থিটা। এটা কত জায়গায় লাগলো এই পর্যন্ত? সব জায়গাতে, মানে ফিজিক্স এবং ম্যাথের বেশিরভাগ জায়গায় আমি দেখছি এটা বেশি লাগে না, অতিভুজ ইন্টু সাইন থিটা ইকুয়াল টু লম্ব। তো আমরা এখানে সিম্পলি চিন্তা করি সাইন থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। এদিকে খেয়াল করো, ওয়াই বাই এ। তাহলে আমি এরপর বলবো যে আচ্ছা তাহলে ওয়াই ইকুয়াল টু কি? এ সাইন থিটা। কমপ্লিট তো?
তাহলে কিছুটা মনে হচ্ছে কিনা একরকম। এবার আসো থিটাকে এবার সাইজ করতে হবে। তো থিটা ইকুয়াল টু আমরা জানি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। কে কে জানো না এটা? কৌণিক বেগ, কৌণিক বেগ, আর এটা হচ্ছে কৌণিক সরণ। কি এটা? বেগ। ভি ইকুয়াল টু কি? এস বাই টি। এস কি? রৈখিক সরণ বাই সময়। তাহলে কৌণিক বেগ ইকুয়াল টু কৌণিক সরণ বাই সময়। সিম্পল। তাহলে বলো, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? ওমেগা টি। হয়েছে কি না? এবার এখানে এনে এটা বসায় দাও। ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এই ব্র্যাকেট ক্লোজ করা যাবে না, এখনো কথা শেষ হয়নি। এখন আসো, প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, একজন এসে বললো যে তুমি এই রেখা থেকেই শুরু করছো, বাস্তবে তো এরকম নাও ঘটতে পারে। বাস্তবে এই কণাটা যে একেবারে এখানেই থাকবে, আদিবিন্দু এই জায়গায় হবে, সেখান থেকেই রওনা দেবে, এটা তুমি ভাবলা কিভাবে? আমি এমন একটা সিচুয়েশন পাইলাম যেখানে এইখানে ছিল কণাটা। কোথায় ছিল? এইখানে ছিল। তাহলে কি হবে? থিটা হবে না থিটার সাথে একটু বেশি হবে? সেই বেশিটার নাম কি? বললাম যে আলফা। এখন আরেকজন এসে বললো না তুমি এটা কেমনে বলতে পারো এইখানের থেকেই শুরু হবে? এটা তো এইখান থেকেও শুরু হইতে পারে। তাহলে এই জায়গায় একটা মাইনাসও দিয়ে রাখো, তাহলে সেফ সাইড থাকা যায় যে এটা হতে পারে প্লাস, হতে পারে মাইনাস। আর এই যে এইটাই হচ্ছে সেই দশা পার্থক্য। কি? আদি দশা বা দশা পার্থক্য। কোনো কোনো জায়গায় এটাকে আদি দশা বলে এই আলফাকে, কোনো কোনো বইতে লেখা আছে দশা পার্থক্য। মানে এই যে অবস্থার কিছু কি থাকে, চেঞ্জ থাকে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে আমাদের এই সমীকরণ আর এই সমীকরণ কি মিলছে? তো কিভাবে আসছে এবার বোঝা যায়? তাহলে এবার আসো একটা একটা করে আমরা ইকুয়েশন থেকে এবার আমরা বিভিন্ন জিনিসের মান বের করব। এবার আমরা একটু আগে বলছিলাম যে বিভিন্ন সূত্র বের করব আমরা, কম্পাঙ্ক, পর্যায়কাল। তরঙ্গের হচ্ছে যে a sin 2π λ ইউজ করে ওখানে না? কোথায়? তরঙ্গে। ও ওইটা এইটারই রূপ। এটার আরো অনেকগুলো রূপ আছে, এদিকে খেয়াল করো। এটাকে আজকে দেখাই দিব নাকি এটা পরে তরঙ্গের সময় দেখাই? এটাকে আবার অনেকভাবে ভাঙানো যায়। এই সংখ্যা মানে এই সমীকরণটাকে অনেকভাবে ভাঙানো যায়। এটা তরঙ্গে যায় আমি দেখাবো। তরঙ্গের ক্ষেত্রে না, এই জিনিসটাই পরে ওই তরঙ্গে কাজে লাগবে। তরঙ্গের বেশিরভাগ জায়গায় এইটা। এখন আসো, আমরা একটু আগে বলছি পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলে? একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে পর্যায়কাল ক্যাপিটাল টি বলে। কথা বুঝতেছো? আর একটু আগে আমি বুঝাইছি সেটা হচ্ছে 2π, মানে এদিকে দেখো, এই বৃত্তাকার পথে ঘুরতেছে একটা কণা বৃত্তাকার পথে ঘুরতেছে। তো এরকম বৃত্তাকার পথে যদি সম্পূর্ণ বৃত্ত ঘুরে আসতে তার সময় লাগে কত? ওমেগা ইকুয়াল টু একটু আগে আমি শিখাইছি ওই যে কি থিটা বাই টি, তাই তো? তাহলে ওমেগা ইকুয়াল টু তুমি এই জায়গায় কি লিখতে পারো? 360 ডিগ্রি, সেটাকে রেডিয়ানে লিখলে 2π। আর এই সম্পূর্ণ ঘুরে আসতে যে সময় লাগে সেটাই হচ্ছে বড় হাতের টি। তাহলে ওমেগা ইকুয়াল টু 2π বাই বড় হাতের টিও হয়। অতএব আমি লিখতে পারি বড় হাতের টি ইকুয়াল টু বা পর্যায়কাল টি ইকুয়াল টু কি হবে? 2π বাই ওমেগা। সূত্র কি পাইছো? একটা মুখস্থ রাখতে হবে, একেবারে সিম্পল। তুমি চোখে দেখতেছো যে একটা সম্পূর্ণ ঘুরে আসতে সময় লাগে বড় হাতের টি সময়, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ, এবং এটা সম্পূর্ণ ঘুরে আসলে কৌণিক সরণ হচ্ছে 2π। সেখান থেকে আমরা এটা বের করে আসতে পারি। অতএব টি ইকুয়াল টু, একটু আগে আমি শিখেছি, একটু আগে আমি বলছি, অবশ্যই এটা দেখাইনি এখনো, এটাকেও ভেঙে দেখাবো। ওমেগা ইকুয়াল টু কি ছিল বলো তো? কে বাই এম। বলছিলাম কে বাই এম ইকুয়াল টু কি ছিল? রুট ওভার কে বাই এম ইকুয়াল টু ওমেগা। একটু আগে দেখিয়েছি না ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার সময়? তাহলে রুট ওভার কে বাই এম যদি এখানে আমি বসাই ওমেগার জায়গায়, তাহলে কি আসে দেখো তো? 2π রুট ওভার এম বাই কে। কারণ ওমেগার নিচে বসবে কে বাই এম, উল্টে যায় কি হবে? ভাগে থেকে গুণে গেলে উল্টে যাবে, এম বাই কে হবে। এটাও কি টি এরই আরেকটা সূত্র। বুঝতেছো? ভাই
ইয়াতে পর্যায়কাল ইয়াতে থিটার জায়গায় 2 পাই আসলো কোন জায়গায়? সেকেন্ড টাইম যে বলেছি থিটার জায়গায় 2 পাই, এই সম্পূর্ণ বৃত্ত ঘুরে আসতে, কথা খেয়াল করো না কেন, সম্পূর্ণ বৃত্ত ঘুরে আসলে কত কোণ ঘোরে? 360 ডিগ্রিকে কি বলা হয়? 2 পাই, ওই জন্য 2 পাই হয়েছে। আর সম্পূর্ণ বৃত্ত ঘুরে আসলে সময় লাগে যেটা, সেটাকে বলা হয় পর্যায়কাল, বড় হাতের টি। এবার বুঝছো? এইবার আসো, কম্পাঙ্কের জন্য যদি আমি সূত্র তৈরি করতে চাই, এই সূত্রটার থেকেই আমি কম্পাঙ্কের সূত্র পেতে পারি। কম্পাঙ্ক কি? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেয় সেটাকে কি বলে? কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক এফ, তোমরা কি বুঝতেছো না? এমন আছে কেউ? কম্পাঙ্ক এফ, এফ কি? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেয়। তাহলে টি সেকেন্ডে পূর্ণ কম্পন দেয় কম্পন একটি, তাই না? ঐকিক নিয়ম। তাহলে 1 সেকেন্ডে পূর্ণ কম্পন কয়টা? 1/t সংখ্যক। অতএব 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সেটাকে কি বলে? 1/t = f। বুঝতেছো? প্রথম সূত্র হয়ে গেল। এখন আমরা বুঝতেছি যে এটাকে উল্টায় দিলেই কি হয়? কম্পাঙ্ক হয়। বোঝা যায়? তাহলে এইটাকে আমরা যদি উল্টায় দিই, তাহলে f = হচ্ছে ω/2 পাই। বুঝা যায়? তাহলে এইটা থেকে যদি আমি উল্টায় দিই, তাহলে এটা কি হয়? f = 1/2 পাই √k/m। তাহলে এইগুলো হচ্ছে কম্পাঙ্কের সূত্র। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক বলে, কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট। স্প্রিংকে 1 মিটার টানতে যতটুকু বল দরকার হয় সেটাকে স্প্রিং ধ্রুবক বলে। বুঝছো? এটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে। আমি স্প্রিংয়ের ক্ষেত্রে এটা প্রমাণ করে তোমাদের দেখাবো। এদিকে দেখো আগে। তাহলে এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বলে অনেকে এটাকে। এটা কৌণিক বেগ বলাটাই সেফ আমার কাছে মনে হয়। কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা কি? ওমেগা = আমি প্রথম সূত্র হচ্ছে θ/t। θ/t দিলে কি পাওয়া যায়? ওমেগা। কারণ একক সময়ে যতটুকু কোণ স্মরণ ঘটে সেটাই কি? কৌণিক বেগ ওমেগা। এটাকে তোমাদের বইতে কৌণিক কম্পাঙ্ক লেখা আছে, কিন্তু কৌণিক বেগ বলাই সেফ এটা। এদিকে দেখো ওমেগা = তাহলে কি? 2 পাই/t। এটা আমি একটু আগে দেখাইছি, এটা ব্যাখ্যা করার কোনো দরকার নেই। এখন দেখো ওমেগা = আবার বলা যায় 2 পাই f, কারণ 1/t = কি? f। 1/t = 1/t = কি? f না? সেটা বসায় দেওয়া যায়। আর ওমেগা = √k/m। বুঝতেছ? রিসিভ করো। সবাই খেয়াল করো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস শেখাচ্ছি, তোমরা খেয়াল না করলে লসে পড়বা। এদিকে দেখো কৌণিক বেগেরটা তোমাদের বোঝা হয়ে গেছে। এখন আমরা রৈখিক বেগ বের করব। কি বের করব? রৈখিক বেগ। রৈখিক বেগ কত? প্রত্যেকটাই দরকার হয়। একটা কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক বের করতে বললো। এইখানে আমাদের দেওয়া থাকলো হচ্ছে ওমেগা দেওয়া থাকলো, বের করতে বললো। তাহলে প্রত্যেকটাই জানা থাকা লাগবে যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কি সম্পর্ক বা ইকুয়েশন কি। দেখো এদিকে খেয়াল করো, এবার আমাদের রৈখিক বেগ বের করতে বললো। যদি রৈখিক বেগ বের করতে বলে, আমরা রৈখিক সরণ y = কি শিখে আসছি? a sin ωt প্লাস আলফা। সো এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলো তোমরা? dy/dt = v, বেগ। বুঝতেছো? তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে a তো সহগ থেকে গেল, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে cos ωt প্লাস আলফা, কিন্তু ωt তো কি না? টি না। তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে একটা ওমেগা আসবে, তা দিয়ে এটাকে কি করতে হবে? গুণ করে দিতে হবে। বুঝতেছো? তাহলে এইটাই হচ্ছে বেগের সমীকরণ।
ওমেগা টি প্লাস আলফা, এটা তো টি না। এটা যদি এরকম হইতো শুধু সাইন টি থাকতো তাহলে কস টি হয়েই শেষ হয়ে যেত, কিন্তু এটা টি না যেহেতু এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করতে হয়। আমার কথা বুঝছো সবাই? তাহলে এই যে আমরা ভি এর যে সূত্র পেলাম সেটা হচ্ছে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস আলফা। বুঝছো? করলে দিয়ে আসে। স্মরণকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? ওই জায়গায় যদি ওমেগার জায়গায় যদি ভি বাই আর ইউজ করা হতো, কি স্যার একটা সূত্র আছে না, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। ভি বাই আর এখানে যদি আর equal to ওই ওটা বুঝতে পারছি, কিন্তু এখানে কিন্তু আর এর কোনো কাজ নেই। এখানে আর আছে এই বিস্তার না, এটা বিস্তারকে আমি সবসময় আর বলতে পারতেছি না এটার। এটা সব ক্ষেত্রে আর যে বিস্তার সেটা না। একটু পরে আমি দেখাচ্ছি ওইটা কেন আসে সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। তাহলে আমরা ভি ইকুয়াল টু যেটা পেলাম এইটাকে আমরা আরেকটা কাজ করব। দেখো এই বিস্তারটাকে এখন আমরা এই বিস্তারটাকে বড় হাতের এ দিয়ে লিখব। একটু কারণ আছে, এতক্ষণ যেটাকে ছোট হাতের এ লিখতেছিলাম সেটাকে বড় হাতের এ লিখব। বিস্তারকে ছোট হাতের এ দিয়ে না লিখে বড় হাতের এ দিয়ে লিখছি। কোনো কনফিউশন আছে এখানে? কেন লিখলাম সেটার কারণটা আমি বলে দিই। কারণ হচ্ছে একটু পরে আমরা ত্বরণ বের করব। ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ছোট হাতের এ। এটা যাতে মিক্স আপ না হয় সেজন্য এখন থেকে আমি যতবার বিস্তার লিখবো সেখানে কি লিখবো? বড় হাতের এ। কথা বোঝা যায়? এখন আমরা একটা জিনিস, তোমার যে প্রশ্নটা সেটা কেন ওমেগা ইকুয়াল টু ওমেগা ইন্টু এ কেন বেগ হলো না, তাই তো? এটা তোমার প্রশ্ন ছিল না? এখন দেখো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, এই ক্ষেত্রে তো তার সরণ হচ্ছে ওয়াই, এই ক্ষেত্রে তার আরেকটা ওয়াই, এই ক্ষেত্রে তার সরণ হচ্ছে এ। বুঝতেছো? একটু মানে এইখানে বড় হাতের এ দেওয়ার কথা ছিল, যাই হোক এ। তাহলে ওইটা কখন আসে সেটা আমি একটু পর দেখাচ্ছি। তো আমি এইটাকে একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু এ ওমেগা থাকলো। আমি যদি এটাকে রুট ওভার দিয়ে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা লিখি, কোনো ভুল আছে? স্কোয়ার দিয়েছি আবার রুট দিছি। লাভ কি? এ ওমেগা, দেখো রুট ওভার এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার কি লেখা যায়? ওমেগা টি প্লাস আলফা লেখা যায়, কারণ কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন তোমরাই আমাকে বলো, এইখানে চলে যাও, সাইন ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু কি লেখা যায়? ওয়াই বাই এ। এখানে বসায় দাও সেটা। তাহলে এ ওমেগা রুট ওভার 1 মাইনাস কি ওয়াই বাই এ, তার উপরে কি হবে? স্কোয়ার। বুঝতেছো? নিয়ে আসতেছি আমরা এবার বেগের একটা সূত্র তৈরি করে নিয়ে আসতেছি, কিভাবে আসে সেটা দেখো। তাহলে ভি ইকুয়াল টু আমরা পাচ্ছি এ ওমেগা রুট ওভার, এখানে যদি আমি লসাগু নিয়ে বিয়োগ করি তাহলে এটা আসে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। বুঝতেছো? এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন তুমি বলো এইখানে যদি আমি রুটের বাইরে নিয়ে আসি এটাকে, তাহলে আমাকে এটা কি দিবে? ভি ইকুয়াল টু এ ওমেগা ডিভাইডেড বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এগুলো আমাদের কম্পাঙ্কেরটা শেষ হয়ে গেছে, এটা মুছে ফেলি। এখন তুমি বলো যে এই জায়গায় কি আসতেছে? এ কাটা গেলে আমরা অতএব ভি ইকুয়াল টু কি লিখতে পারি? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এই পর্যন্ত বুঝছো? দেখো এখানে কিন্তু এ কাজ করতেছে বিস্তার, যে তুমি যেটা বলছিলা এ কাজ করবে, সেটা এর থেকে ওয়াইটা মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে ওই জায়গায় পার্থক্যটা কাজ করতেছে। এবার আমরা যদি ম্যাক্সিমামের শর্ত ইউজ করি, যে সর্বোচ্চ বিস্তার যেখানে ওমেগা বেগের মান সর্বোচ্চ হয় কখন? এদিকে দেখো, 90 ডিগ্রি হলে একটু 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 অন্যভাবে বুঝাবো এটা, সেটা কোনভাবে বুঝাইলে তোমরা বুঝবা সেটা চিন্তা করতেছি। এবার দেখো এরকম একটা ঝুলন্ত বস্তু আছে,
পেন্ডুলামের উদাহরণটা দিলে তোমরা এটা ভালো বুঝবা। এরকম পেন্ডুলাম একটা দুলতেছে, এদিকে খেয়াল করো সবাই। এখন কোন স্থানে থাকলে সবচেয়ে বেশি আঘাত পাবে একজন মানুষ, এই দোলার কোন স্থানে থাকলে? এইখানে যদি রাখো একটা বস্তুকে, এইখানে যদি একজন লোক দাঁড়ানো থাকে, সে যদি এটা ধাক্কা খায়, সে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে। কেন? এই বিন্দুতে কি বেগ বেশি, গতিশক্তি সবচেয়ে বেশি হবে এইখানে। আমার কথা বুঝছো? কারণ সবচেয়ে গতিতে এসে এখানে আঘাত করবে। এইখানে যদি একজন লোক দাঁড়ায় থাকে, সে কিন্তু এটাকে ধরে ফেলতে পারবে, মানে এই কেবল এখান থেকে ছুটে এইখানে আসলো, ধরে ফেলতে পারবে। কিন্তু যদি এই জায়গায় থাকে, সেটা যদি 100 গ্রামের একটা পাথর হয়, প্রচুর গতিতে এসে বাড়ি দিবে। আমার কথা বুঝছো? এই জন্য ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিছু কিছু ভারী দেওয়াল ভাঙার ক্ষেত্রে পেন্ডুলাম ইউজ করে কিন্তু, হ্যাঁ, ভারী গোল বল ইউজ করে। ইন্ডিয়ান একটা অ্যাডে দেখায় কি আম্বুজা সিমেন্ট নাকি যেন একটা আছে না, ওখানে দেখায়, খেয়াল করো তো, ভাঙতেই পারে না, এত শক্ত সিমেন্ট। আচ্ছা, সেই জায়গায় দেখবা ওই যেই পেন্ডুলাম, সেটার কোথায় রাখলে ভাঙবে, এই জায়গায় আমাদের এই জিনিসটা তো জানা দরকার। কোথায় রাখলে বেশি ভাঙবে? সেটা হচ্ছে এই যেই বিন্দুতে স্থির সাম্য অবস্থার বিন্দুতে রাখতে হবে। এখন এই বিন্দুতে সরণ কি বলো তো? সরণ হচ্ছে 0। অন্যভাবে আমরা বলতে পারি যে y যখন 0 তখন v হচ্ছে ম্যাক্সিমাম, v ইকুয়াল টু v ম্যাক্স। অন্যভাবে বলা যায়, একটু আগেই আমরা জানি যে y সেখানেই 0 হয় যেখানে dy বাই dt কি হয়? ম্যাক্স হয়। dy বাই dt যেখানে ম্যাক্স, সেখানে y কি হয়? 0। কথা বুঝতেছো? অন্যভাবে আমরা সিম্পলভাবে বলতে পারি যে y এর এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি বুঝলাম যে y যেখানে 0 সেখানে হচ্ছে v হচ্ছে ম্যাক্সিমাম। আমার কথা বুঝতেছো? তাহলে y এর মান 0 বসায় দাও, সেটা পাবা তুমি কি? v max ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস 0। অতএব কি দেয় এখানে দেখো তো, v ইকুয়াল টু তুমি যেটা চাচ্ছিলা সেটাই আসছে না, ওমেগা ইন্টু a। ম্যাক্সিমাম পাওয়া যাবে যখন ওমেগা কি হবে, সরি ওয়াই এর পরিবর্তে এখানে যখন এ হবে, বিস্তার এ হবে, তখন সেটা কি হবে? বেগ দিবে ম্যাক্সিমাম, সর্বোচ্চ বিস্তারে আঘাত করবে ওখানে। মানে মনে রাখতে হবে যে বিস্তার বা ওয়াই এর মান যেখানে 0, সেখানেই আমরা বেগের ম্যাক্সিমাম মানটা পাবো। এবং এই বিন্দুতে তাহলে কত আঘাত পাবে? মনে করো একজন লোককে এই জায়গায় দাঁড় করে রাখছো, তাহলে কত আঘাত পাবে? একেবারে ঠিক এই জায়গায় মিশে লাগবে। কিন্তু কেন লাগবে? কারণ y এর মান এখানে দেখো, এখানে তো y ইকুয়াল টু 0, এখানে y ইকুয়াল টু কত? সর্বোচ্চ বিস্তার। এটা কি সর্বোচ্চ বিস্তার না?